আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ময়েশ্চার সম্পর্কে। আমরা যখন কোনো টেক্সটাইল ম্যাটেরিয়াল টেস্টিং এর জন্য পাঠাই, তখন যে টেস্টিং ল্যাবটা থাকে সেখানে নির্দিষ্ট পরিমাণ একটা ময়েশ্চার কন্টেন্ট, মানে অ্যাটমসফিয়ারে একটা নির্দিষ্ট পরিমাণ ময়েশ্চার থাকতে হয়। সেটাকে আমরা কিভাবে বুঝতে পারি? RH পার্সেন্টেজের মাধ্যমে, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি। তার মানে টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ময়েশ্চার সেনসিটিভ হয়। যদি বেশি পরিমাণ ময়েশ্চার থাকে, ন্যাচারাল ফাইবার, আর ম্যানমেড গুলো দেখা যায় একটু ঘুমাইছে আবার তখন কটনের ক্ষেত্রে কি হয়? দেখেন, কটন হচ্ছে একটা ন্যাচারাল ফাইবার, সেলুলোজিক ন্যাচারাল ফাইবার। তো সেলুলোজের ধর্ম হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে, এবং ওয়াটার যখন পায় ও সেটা অ্যাবজর্ব করে। তো এই কারণে দেখা যায় আমরা যদি কোনো কটন ফাইবার নেই, সেটার মধ্যে কিছু না কিছু অ্যামাউন্টের ময়েশ্চার থাকবেই। আমরা যদি কটন ফাইবার নিই বা ন্যাচারাল ফাইবার যদি নিই, সেটার মধ্যে ময়েশ্চার থাকবেই। আমরা যত এটাকে ড্রাই করে, মানে ওভেন ড্রাই করে ময়েশ্চারগুলোকে বের করে দেই না কেন, এটা আবার যখন আপনি নর্মাল কোনো ইয়াতে আনবেন, রুমে নিয়ে আসবেন, অ্যাটমসফিয়ারে নিয়ে আসবেন, অ্যাটমসফিয়ারের যেই ময়েশ্চার আছে, ওয়াটার আছে, ওটা সে অ্যাবজর্ব করে আবার আগের পজিশনে চলে যাবে, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে কিছু পরিমাণ ময়েশ্চার সে অ্যাবজর্ব করবেই। তো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন অফ দ্যাট পার্টিকুলার ফাইবার। বুঝতে পারছি? আচ্ছা, যেমন কটনের ক্ষেত্রে আমরা জানি যে ওর ওজন মানে ময়েশ্চার সহ যদি এমন হয় যে লেটস সে 100 গ্রাম, তাহলে সেটার মধ্যে 8.5 গ্রামের মতো ময়েশ্চার থাকবে। তার মানে কটনের ময়েশ্চার থাকার পার্সেন্টেজ কত? স্ট্যান্ডার্ড 8.5%। ভিসকোসের ক্ষেত্রে দেখা যায় এটা আরেকটু বেশি হয়, 11-14% এরকম থাকে। আচ্ছা, আবার ম্যানমেড ফাইবারগুলোতে দেখা যায় ময়েশ্চার রিগেইন হয়, সেখানে দেখা যায় পার্সেন্টেজ হয়তো 0.05% বা 0.5% বা সর্বোচ্চ হয়তো 1%-এর মতো আছে ম্যানমেড ফাইবার। তার মানে ম্যাক্সিমামটাই কি থাকতেছে? জাস্ট ফাইবার থাকবে, ময়েশ্চার থাকতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ময়েশ্চার রিগেইন কি জিনিস? ময়েশ্চার রিগেইন কিভাবে মেজার করে? ময়েশ্চার রিগেইন হচ্ছে যে পানির পরিমাণ কিসের সাপেক্ষে? যে ড্রাই ওয়েটের সাপেক্ষে। অর্থাৎ আমরা যদি ফাইবারকে একদম 100% ড্রাই করে ফেলি, মনে করেন আপনাকে ফাইবার দেওয়া হয়েছে, এই ফাইবারটা একদম 100% ড্রাই, ঠিক আছে, একদম পরিপূর্ণভাবে ড্রাই আছে, এটার মধ্যে কোনো পানি নেই, ময়েশ্চার নেই। তো এটাকে যদি আপনি ন্যাচারালে ছেড়ে দেন অ্যাটমসফিয়ারে, কি হবে? ও ওয়াটার অ্যাবজর্ব করে কিছু পরিমাণ আর একটু বাল্কি হবে, তাই এর মধ্যে কিছু ওয়াটার চলে আসবে। আচ্ছা, এই যে পরিমাণ এক্সট্রা ওয়াটার আসলো, এই অনুপাতটাই হচ্ছে ময়েশ্চার রিগেইন, ঠিক আছে। তাহলে এটার সূত্র কিরকম হবে? যে ময়েশ্চার রিগেইন হচ্ছে W/T, W হচ্ছে অ্যাকচুয়াল পানি কতটুকু আছে ডিভাইডেড বাই ড্রাই ওয়েট। পানি স্যাচুরেশন একদম রোদে শুকায় অথবা ওভেনে দিয়ে একবারে শুকায়। পানির পরিমাণ কিভাবে জানবো? আমরা তো ড্রাই ওয়েটটা জানতে পারি, পানির পরিমাণ কিভাবে জানবো? এটা ভালো প্রশ্ন। পানি অবস্থায় যে ওজন আর ড্রাই অবস্থা দিয়ে করতে পারবে। তার মানে আমরা প্রথমে কি করব? ওই স্যাম্পলটা নেওয়ার পরে আগে ওইটার ওয়েট নিব, ঠিক আছে। ওইটার মধ্যে কি আছে, মানে আপনি স্যাম্পল থেকে যখন ওয়েটটা নিতেছেন, তখন এটার মধ্যে দুটো জিনিস আছে, ওয়াটার আছে, আবার ফাইবার কন্টেন্টও আছে। তাহলে ওইটা আপনি রেকর্ড করে রাখবেন। তারপরে এটাকে কি করবেন? ড্রাই করে ফেলবেন। একটা ওভেন আছে, ওভেনের মধ্যে এটাকে ড্রাই করে দিবেন, যেন এটার মধ্যে কোনো ইয়া না থাকে, ময়েশ্চার না থাকে।
আছে, এবং এটা বারবার রিডিং নিতে হবে যে এটা এক্সপেরিমেন্টটা করে এইভাবে। আপনাদেরও ল্যাবে এটা করার কথা, বাট আমরা থিওরিটিক্যালি আলোচনা করি। সেটা হচ্ছে যে ওই মেশিনটাতে আপনি কি করেন, অনেকটা এয়ার ব্লোয়ারের মতো একটা মেশিন। তো মনে করেন এবার দিয়ে কি হয়, হট এয়ার বের হয়। এই জায়গাটাতে আমরা কি করি, ফাইবার গুলোকে রাখি, ঠিক আছে, র কটন বা এগুলো রেখে দিই। তারপর কি হয়, এখান থেকে যখন হট এয়ারটা বের হয় তখন দেখা যায় এই এখান থেকে কি হয়ে যাচ্ছে, হিউমিডিটি গুলো কমে যাচ্ছে, তখন ও ড্রাই হয়ে যাচ্ছে। সো এটাকে তারপর আমরা কি করি, ওয়েট মেজারিং স্কেলে ওয়েট করি, ঠিক আছে, মেজার করি। মেজার করে দেখি যে হ্যাঁ আগে হয়তো ওজন ছিল আমরা 5 গ্রাম নিছি, এখন 3 গ্রাম। এখন হয়তো 4.3 গ্রাম, ঠিক আছে, কিছু কম করব। তারপরে আমরা আবার এখানে দিই এই মেশিনটাতে, ঠিক আছে। সো ও আবার কিছুক্ষণ 1-2 মিনিট চলার পরে বা 1 মিনিট, প্রতি 1 মিনিট পর পর আমরা মেজার আবার এই মেজারটা নিই, এটা ওয়েটের মেজার নিই। তখন দেখা গেল যে হ্যাঁ এখন আসছে হচ্ছে 4.2 গ্রাম, তার মানে কি আরো 1 গ্রাম কমে গেছে। তো এইভাবে কয়েকবার করার পরে দেখা যাবে যে এমন একটা লেভেলে গেছে যখন আর কমতেছেই না, মানে একদম ফিক্সড হয়ে গেছে, হয়তো 4.1 গ্রামে যে ফিক্সড হয়ে গেছে। আপনি আর যত এটাকে ওভেন ড্রাই করেন এটা ওই অ্যামাউন্ট থেকে, ওই ওয়েট থেকে কমতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ড্রাই ওয়েট কত, যে 4.1 গ্রাম। সেদিকে র থাকার সময় পানি থেকে দিতে হবে। হ্যাঁ, আর এটাকে ওভেন ড্রাই করার পরে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন আবার ওটার মধ্যে এই মেজারমেন্টটা খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, মানে একদম ওভেন থেকে বের করে সাথে সাথে ওইটা দিয়ে দিতে হবে। আবার ধরেন ওটা যখন ধরবেন এই হাতে কি আছে, ময়শ্চার আছে, এগুলো ভিতরে চলে যাচ্ছে। সো অনেক ফাস্ট করতে হয়, আবার গ্লাস গ্লাস দিয়ে প্রিসাইসলি যেন মেজারমেন্ট পাওয়া যায়। আচ্ছা, এবার দেখেন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ময়শ্চার কন্টেন্ট। ময়শ্চার কন্টেন্টটা কি? ময়শ্চার কন্টেন্ট হচ্ছে আমরা র অবস্থায় যে মেজারমেন্টটা নিতেছি সেটা কি, W+D, মানে পানিও আছে আবার ফাইবারও আছে, ঠিক আছে, ড্রাই ওয়েট ফাইবার। এর সাপেক্ষে কতটুকু পরিমাণ পানি আছে, মানে আপনি নরমালি আমরা একটা নিলাম, স্যাম্পল নিলাম, এই স্যাম্পলের মধ্যে কতটুকু, মানে কত পার্সেন্ট পানি আছে, এটা, ঠিক আছে। এবার আসেন যে এই দুটোর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে। তো এটাকে ডিরাইভ করলে অনেকটা এভাবে আসে, মানে আমরা যদি কোনো ফাইবারের রিডিং জানি তাহলে সেখান থেকে আমরা কন্টেন্টে যেতে পারবো, আবার যদি কন্টেন্ট জানি তাহলে রিডিংয়ে যেতে পারবো, ঠিক আছে। এখানে সি মানে কি, কন্টেন্ট, আর হচ্ছে রিডিং। এখানে সুন্দরভাবে ডিরাইভ করা আছে, জিনিসটা খুবই সিম্পল। যেমন আমরা যদি এখানে কন্টেন্ট মানে কি ছিল, ময়শ্চার কন্টেন্ট, নিচে ডিনোমিনেটর মানে হরে কি ছিল, W+D। তো এই ডি মানে আমরা জানি চেঞ্জ করতে পারবো, মানে ডি মানে হচ্ছে কি যে থেকে যে সূত্রটা থেকে, যে এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এইটাকে উপরে না নিচে চলে যাবে, ঠিক আছে, জাস্ট এক্সচেঞ্জ করব। তাহলে কি হচ্ছে, এখানে এই ডি এর প্লেসে ওই আর এর ভ্যালুটা বসাই দেব, আর সম্পর্কিত যে রাশিটা আছে ওটা বসালে তারপরে দেখা যাবে যে এটা সলভ করলে সমীকরণ সমাধান। হ্যাঁ সি ইকুয়ালস টু আর এর একটা ইকুয়াল আছে। আচ্ছা, বুঝতে পারছেন, এটা একটু প্র্যাকটিস করব। সেটা আচ্ছা, সিমিলারলি যদি আমরা আর থেকে সি তে যেতে চাই, মানে রিডিং থেকে কন্টেন্টে যেতে চাই, তাহলে আবার ওই সেম প্রসেসই করতে পারি, তখন ওই চিহ্ন একটু চেঞ্জ হবে। আচ্ছা, এবার আসেন যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার কি, যে আমরা সাধারণত যে অ্যাটমসফিয়ারে টেস্টিংগুলো করব, তো সেখানে আরএস পার্সেন্টেজ থাকবে হচ্ছে, বা রিলেটিভ হিউমিডিটি থাকবে 65%, ঠিক আছে। আর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার আমরা নরমালি ধরি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, বাট আমাদের ট্রপিক্যাল অঞ্চলে কত যেটা বলছিলাম, 27
7 ডিগ্রি সেলসিয়াস আমরা মেইনটেইন করি। আচ্ছা, এবার আসেন যে অ্যাবসলিউট হিউমিডিটি কি। আপেক্ষিক আর্দ্রতা আর পরম আর্দ্রতার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখন এইভাবে বলতে পারি যে আপেক্ষিকটা হলো যে অনেকটা পার্সেন্টেজের হিসাব, যে এখন কতটুকু পার্সেন্ট স্যাচুরেটেড আছে, তার মানে আর কতটুকু পার্সেন্টেজ ও অ্যাবজর্ব করতে পারবে। আর অ্যাবসলিউট হিউমিডিটিটা হচ্ছে অ্যাকচুয়াল কতটুকু পানি আছে, পার্সেন্টেজ যে কত গ্রাম আছে বা কত লিটার। মনে করে যে আমার এই রুমে হয়তো 500 মিলিলিটার পানি বাষ্প আকারে আছে, সো এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। ঠিক আছে, ফিক্সড। হ্যাঁ, ফিক্সড। মনে করেন আমার এই টোটাল যে রুমের আয়তন, এটা মনে করেন 1 ইউনিট ধরলাম, সো এটার মধ্যে হয়তো লেটস সে 100 গ্রাম পানি আছে। তাহলে আমরা তখন বলবো যে হ্যাঁ, যে 1 গ্রাম পার কিউবিক মিটার, বা সরি 100 বলছি না, 100 গ্রাম পার কিউবিক মিটার, এভাবে বলবো। এটা হচ্ছে কি অ্যাবসলিউট হিউমিডিটি। আর রিলেটিভটা কি, যে আমার এই 1 ঘনমিটারে হয়তো 200 গ্রাম পর্যন্ত নিতে পারতো, বাট অ্যাকচুয়ালি আছে 100 গ্রাম, সো এটা অ্যাবসলিউট। আর যেহেতু 200 পর্যন্ত নিতে পারতো বাট অ্যাকচুয়ালি আছে 100, তার মানে 50% স্যাচুরেটেড হয়েছে, 50% দখল করছে, আরো 50% এখনো জায়গা ফাঁকা আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, সো এটা ভ্যাপর প্রেসার দিয়ে আমরা বুঝি যে ভ্যাপর ওই অ্যাটমসফিয়ারে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে, কতটুকু পর্যন্ত করার কথা আর অ্যাকচুয়ালি কতটুকু করতেছে। স্যাচুরেটেড মানে একদম 100% যদি স্যাচুরেটেড হয়ে যায় তখন যে পরিমাণ প্রেসার ও ক্রিয়েট করে, ওই ভ্যাপর যে পরিমাণ প্রেসার সর্বোচ্চ ক্রিয়েট করতে পারবে, যদি সেটা ফিল আপ হয়ে যায় তখন 100% হিউমিডিটি হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হিউমিডিটি কিভাবে মাপবো। থার্মোমিটার দিয়ে, হাইড্রোমিটার কোশ্চেন। হ্যাঁ। হাইড্রোমিটার কোশ্চেন। মানে হিউমিডিটি কিভাবে মাপবো, এর জন্য আমাদের কি আছে, হাইগ্রোমিটার আছে, হিউমিডিটি মাপার যে। তো হাইগ্রোমিটার অনেক টাইপের হয়, এর মধ্যে আমরা সাধারণত যেটা প্রাথমিকভাবে দেখে থাকি সেটা হচ্ছে ওয়েট ড্রাই বাল্ব বা ওয়েট বাল্ব ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। এটার মধ্যে কি থাকে, দুইটা বাল্ব থাকে, একটা ওয়েট বাল্ব আর একটা ড্রাই বাল্ব। এটাকে দেখছেন আপনারা কখন? সো এটা একটু আলোচনা করব। আচ্ছা, আরো কি আছে, হেয়ার হাইগ্রোমিটার আছে, ইলেকট্রোলাইটিক হাইগ্রোমিটার আছে, অনেক টাইপের হাইগ্রোমিটার আছে। আচ্ছা, সো এখানে আমাদের আলোচনা করা হয়েছে ওয়েট বাল্ব এন্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, ওয়েট এবং ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। আচ্ছা, সো এটা দেখতে অনেকটা এরকম হয় সবাই। সো এই থার্মোমিটারে দুইটা থার্মোমিটার আছে বা বাল্ব আছে, দুইটা থার্মোমিটারের মতো বাল্ব আছে, একটা হচ্ছে ড্রাই আর একটা ওয়েট। আমরা নরমালি যে থার্মোমিটার দেখি এরকমই, মানে রুম এর টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটার, এগুলো জাস্ট টেম্পারেচারই মাপে, ঠিক আছে, জাস্ট টেম্পারেচার মাপে। বাট একটা নিচে দেখেন কি আছে, একটু পানি আছে, এবং পানি থেকে এই মসলিন কাপড় বা সিল্কের কাপড় দিয়ে এটাকে পেঁচায় ঢেকে রাখে, তার মানে ওই জায়গাটা একদম মানে হিউমিড করে রাখে, 100% স্যাচুরেটেড অবস্থায় থাকে ওই জায়গাটা, তার মানে এটাকে একদম ভেজা অবস্থায় আছে, আর এটা কি একদম ড্রাই অবস্থায় আছে। এবার নরমালি কি হয়, পানি তো টেম্পারেচার মানে হিট অ্যাবজর্ব করে, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে, প্রতিনিয়ত ওর যে রুম টেম্পারেচারটা পাচ্ছিল, এখানে আশেপাশে পানি থাকার কারণে ওই পানিটা ওই টেম্পারেচার অ্যাবজর্ব করে নেয়, মানে এই বাল্বের গায়ের যে হিট এটা অ্যাবজর্ব করে নিতেছে কে, পানি। তার মানে বাল্বের হিট বা আপনার টেম্পারেচারটা কমে যাবে নাকি, তো বাল্বের টেম্পারেচার কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, ড্রাই বাল্বের তুলনায় ওয়েট বাল্বের টেম্পারেচারটা একটু কম দেখায়। এখন এই যে একটা পার্থক্য আছে,
এই পার্থক্যটাই আমরা পরে প্লটিং করি বা একটা চার্টের সাথে মিলাই যে এখন ড্রাই বাল্বের ইয়া কত রিডিং কত কত আর এখানে পার্থক্য কত এইটার সাপেক্ষে ওই যে ডিফারেন্স ওইটার প্লটিং করে আমরা জানতে পারি যে হ্যাঁ রিলেটিভ হিউমিডিটি এখন এত আছে সেটা দেখতে কেমন হয় নিচে এরকম একটা চার্ট আছে মনে করেন আমরা যদি ড্রাই বাল্বে দেখি এখানে ডিগ্রি ফারেনহাইটে দেওয়া আছে মনে করেন এখন যদি ফারেনহাইট স্কেলে যদি 70 ডিগ্রি সেলসিয়াস থাকে আমার রুমে এবং আমার ওই ওয়েট বাল্ব আর ড্রাই বাল্বের মধ্যে যদি পার্থক্য থাকে লেটস সে 5 বা 6 ধরলাম 6 তাহলে এখন রিলেটিভ হিউমিডিটি কত 72% বুঝতে পারছেন কি বোঝেন না একটু একটু ফাস্ট হয়ে গেছে তো জিনিসটা সহজ বিষয় হচ্ছে আমাদের এই হাইড্রোমিটারে দুইটা স্কেল থাকে মানে দুইটা বাল্ব থাকে সো দুইটার দুই রকম রিডিং আসে ড্রাই বাল্ব যেহেতু একটু টেম্পারেচার বেশি দেখায় এটা হচ্ছে অ্যাকচুয়াল রুম টেম্পারেচার ঠিক আছে আর ওয়েট বাল্বটা কি করে ওই পানি কি পরিমাণ টেম্পারেচার কমাই দিচ্ছে ঠিক আছে তো যেটা ওয়েট বাল্ব সেখানে অবশ্যই টেম্পারেচার একটু কম দেখাবে এটা তো বুঝতে পারছেন কেন কম দেখাবে পানি আছে পানি তো ঠান্ডা হয় না না মানে আমার রুম টেম্পারেচার পানির টেম্পারেচার তো সেম কিন্তু পানি হচ্ছে হিট অ্যাবসর্ব করে মানে খুব ভালোভাবে শোষণ করে আমরা ওই যে বলি না যে হিট সিঙ্ক ইউজ করে বা ওয়াটার কুলিং সিস্টেম ইউজ করে সো পানি কি করে